আমরা চাই আমাদের পৃথিবী ভরে উঠুক তরুলতায়, ফলে ফুলে, নদী ফিরে পাক তার জীবন, বাংলার মানুষগুলো ভালো থাকুক। আমি আঞ্জুমান জুলিয়া একরাশ ভালোবাসা নিয়ে শুরু করছি বিশ্লেষণের নিয়মিত আয়োজন আবৃত্তি, গান ও গল্পে আড্ডা। আজ আমাদের সাথে অতিথি আছেন ডক্টর তরুণ কান্তি শিকদার, কবি, উপন্যাসিক ও গবেষক। প্রকাশিত কাব্যগ্রন্থ ৩টি, ভ্রমণ কাহিনী ৩টি, উপন্যাস ১টি এবং প্রকাশিতব্য গবেষণা গ্রন্থ 1টি। সদস্য ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল। আছেন কামাল আহমেদ, সঙ্গীত শিল্পী, পরিচালক, অনুষ্ঠান সদর দপ্তর, বাংলাদেশ বেতার। এই সঙ্গীত শিল্পীর এ পর্যন্ত মোট 17টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। পেয়েছেন 7 কালচারাল সোসাইটি অ্যাওয়ার্ড সহ 7টি সম্মাননা। রয়েছেন সুতপা সাহা, সঙ্গীত শিল্পী, শিক্ষক, ছায়ানট ও তালিকাভুক্ত শিল্পী, বেতার ও টেলিভিশন। সদস্য জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। প্রথমে আমরা গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। আমরা চলে যাচ্ছি কামাল আহমেদের কাছে। আজ আমরা কোন গানটি দিয়ে শুরু করব? আসলে শ্রাবণের প্রথম সপ্তাহ, আজকে আমি বর্ষার গানেই থাকতে চাই। আমি প্রথমে যে গানটি করব এটি গৌরব মল্লার রাগে নিবদ্ধ, রবীন্দ্র সৃষ্ট তালে এই গানটি, ঝম্পক তালে নিবদ্ধ এবং এটি শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথের 48 বছর বয়সে লেখা। আজি শ্রাবণ ঘন গহন মোহে, আজি শ্রাবণ ঘন গহন মোহে, গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে, সবার চিঠি এড়াইলে শ্রাবণ ঘন গহন মোহে। প্রভাতাজি মুদেছে আখি, বাতাস বৃথা যেতেছে ডাকি। প্রভাতাজি মুদেছে আখি, বাতাস বৃথা যেতেছে ডাকি। নীলাজ নীল আকাশ ঢাকি, নিবিড় মেঘ কে দিল মেলে শ্রাবণ ঘন গহন মোহে। উজানহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে একলা তুমি। পথিক তুমি পথিকহীন পথের পরে, উজানহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে একলা কোন। পথিক তুমি পথিকহীন পথের পরে, এ একা সখা প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম। হে একা সখা প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম। সম্মুখ দিয়ে স্বপন সম যেও না মোরে, হেলায় ঠেলে শ্রাবণ ঘন গহন মোহে। গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে, সবার চিঠি এড়াইলে শ্রাবণ ঘন গহন মোহে। বাহ, খুব ভালো লাগলো। আমরা আসলে আজকের যে অনুষ্ঠান, এটা আবৃত্তি, গান আর গল্প দিয়ে শুরু। আমরা এখানে আড্ডা করব, কিন্তু এবার ডক্টর তরুণ কান্তি শিকদারের কাছে যাচ্ছি। প্রথমে আমরা একটি আবৃত্তি শুনবো, তারপরে আমরা গল্প করব।
প্রথমে আবৃত্তি। আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর আমার লেখা একটা কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে জি পাচ্ছেন না? আচ্ছা জি আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই বিশ্লেষণের সমস্ত দর্শক এবং শ্রোতাদের এবং আয়োজক যারা আমাদের কাছকে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে মাদারীপুরবাসীরাই সম্ভবত অধিকাংশ শ্রোতা এবং দর্শক। তাদের সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি। বঙ্গবন্ধু আমাদের গর্ব এবং ৭ই মার্চের যে ভাষণের উপরে নির্ভর করে আমাদের স্বাধীনতা এসেছিল ৭১-এর, এবং আমরা একটি স্বাধীন দেশ এবং স্বাধীন জাতি হিসাবে বিশ্বের দরবারে সুপরিচিত হয়েছিলাম। সেই ৭ই মার্চ যখন মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসাবে জাতিসংঘের তালিকায় আসলো, তখন আমার লেখা এই কবিতাটি আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদন করতে চাচ্ছি। ৭ই মার্চ, মেমোরি অব দ্য ওয়ার্ল্ড। ৭ই মার্চ ১৯৭১। প্রতিদিনের মতো সেদিনও সূর্য উঠেছিল ভোরের আকাশ লাল করে। হিমালয়ের পাদদেশ ঘিরে সূর্য চূড়া পাড়ি দিয়ে প্রচন্ড উত্তাপে ধেয়ে আসে বাংলার প্রান্তরে। বাংলা তখনও ফুঁসছে ক্রোধে। জালিমের অত্যাচার থেকে মুক্তির প্রত্যাশায় সূর্যের প্রচন্ড শক্তিকে শুষে নিচ্ছে বাঙালি। মুক্তির নেশায়, প্রচন্ড উত্তেজনায় বুকের লাল শনিতে মায়ের পায়া ধুয়ে পরিশুদ্ধ হওয়ার সময়। অপেক্ষা শুধু একটি অঙ্গুলি নির্দেশের, ঝাঁপিয়ে পড়ো, স্বাধীন করো, মুক্ত করো তোমার মাতৃভূমি। সামনে মহারণ, কে দেবে এই নির্দেশ? যে নির্দেশের সাথে সাথে বৃষ্টির মতো বর্ষিত হবে গুলি, মায়ের বুকে হবে রক্তক্ষরণ, লক্ষ সন্তানের বুকের রক্তের বন্যায় সিক্ত হবে সম্পদ। কে সেই অমিত তেজী সম্মোহনী শক্তির অধিকারী, যার নির্দেশে ঝাঁপিয়ে পড়তে পারে সকল দেশপ্রেমী? এমন সময় লক্ষ মানুষের চিৎকার ভেদ করে বেরিয়ে এলো একটি কণ্ঠস্বর, মুজিবর সেজে মুজিব কণ্ঠস্বর। ঘোষিত হলো স্বাধীনতার মূল মন্ত্র। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঘোষণা মাত্রই একটি নতুন দেশ, একটি নতুন মানচিত্র। এরপর শুধু অপেক্ষার প্রহর। এরপরের ইতিহাস আমাদের সকলের জানা। এক নদী রক্ত পেরিয়ে ৩০ লক্ষ শহীদের স্বাধীন বাংলাদেশ। কিন্তু সেই সাহসী বন্ধুকে আমরা হারিয়েছি, যে কামান আর বন্দুকের সামনে মাথা নত করেনি। সেই উদার বক্ষ বিদীর্ণ হয়েছে বিশ্বাসঘাতকের ক্ষুদ্র আঘাতে। কিন্তু বিশ্বাসঘাতকেরা জানে না মহামানবের মৃত্যু নেই, নশ্বর দেহের মৃত্যু নেই। নশ্বর দেহের মৃত্যু ঘটলেও অনশ্বর চেতনায় সমৃদ্ধ এই মানুষগুলো বেঁচে থাকে চিরকাল। যে তর্জনী উত্তোলিত হয়েছিল এক বর্বর জালিম শাসকের বিরুদ্ধে, সেই তর্জনী আজ বিশ্বের তাবৎ গণমানুষের সম্পদ। সেই বজ্রকণ্ঠ আজ বিশ্বব্যাপী অযুত কণ্ঠে প্রতিধ্বনিত। জুলুম, নির্যাতন আর অসম সম্পদ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ প্রেরণা যোগায়। আজ তা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড। আবার প্রণতি বঙ্গবন্ধুর অবিনশ্বর আত্মায়। ধন্যবাদ। বাহ। এবার আমরা আরেকটি গানে চলে যাব। সুতপা বছরে সুতপা সাহার কাছে। বছরে ২১। জি, এবার সুতপা সাহার কাছে একটি গান শুনব। আমি প্রথমে বিশ্লেষণ পেজকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তারপরে একটি পূজা পর্যায়ের রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করছি।
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় আমি পাই তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের বাতাস বলে মরি মরি আর বেঁধে রে মনাতরি, বাতাস বলে মরি মরি আর বেঁধে রে মনাতরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের তোমার সাথে গানের খেলা, সুরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, তোমার সাথে গানের খেলা, সুরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে আমার বাঁশি বাজাবে গো আমি আসি, কবে আমার বাঁশি বাজাবে গো আমি আসি, আনন্দময় নীরব রাতে দাঁড়িয়ে আমার সুরে আমি পাই তোমারে, দাঁড়িয়ে চমৎকার। আশা করি আমরা আজকে আরো সুন্দর সুন্দর গান শুনবো সবার কাছ থেকে। আসলে আমাদের সাথে দর্শক শ্রোতা আছেন অনেকে, আমরা একটু তাদের মন্তব্যগুলো পড়ে আসতে চাই। আলবার্ট অনিমেষ, সকলের জন্য শুভকামনা। শুভশ্রী রয়, সকলকে স্বাগতম। আলবার্ট অনিমেষ আবারও লিখেছেন, সুন্দর একটা সময় কাটুক। শিবু চন্দ্র লিখেছেন, শুভকামনা।
কুমার লাবলু লিখেছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অসম্ভব সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে শুরু হলো আজকের পর্ব। আবারও অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন। তুষার আলম, ভীষণ ভালো আয়োজন, অপেক্ষায় থাকি। কিংসু মজুমদার, চমৎকার আবৃত্তি। শাহাবুদ্দিন তৌহিদ, সাথেই আছি, মুগ্ধ হয়ে শুনছি। ভিমালা চৈতন্যিয়া, আহা খুব সুন্দর দিদি। মায়া প্রিয়া, সুতপা দি দারুণ গাইছো, সাথে একটি ইমোজি ভালোবাসার চিহ্ন। কণা সাহা, দারুণ পরিবেশনা দিদি। বিমলা চৈতন্যিয়া, খুব সুন্দর হচ্ছে দিদি। সুদীপ সাহা, আহা কি ভালো। দারুণ। বরুণ সরকার, খুব ভালো। অসীম দত্ত, চমৎকার অনুষ্ঠান। রাখি সাহা, খুব সুন্দর। মেহেদি ফরিদ, আজকের আয়োজনে আমি একজন মুগ্ধ শ্রোতা, সকলকে অভিনন্দন। আবারও চলে যাচ্ছি আমাদের অতিথিবৃন্দদের কাছে। কামাল আহমেদ, আপনার কাছে আসলে জানতে চাচ্ছি, আপনি এই যে দীর্ঘ সাধনার পরে এই রকম একটি অবস্থানে এসেছেন, এখন হয়তো অনেকেই সেই সাধনার জায়গা থেকে পিছিয়ে আছে। আপনার কি মনে হয়, আপনার এই ব্যাপারে কি মতামত, যে বর্তমানের যে প্রজন্ম তারা কতখানি কাজ করছেন? আমার মূলত যে জায়গাটি সেটি রবীন্দ্রনাথের গান। তো রবীন্দ্রনাথের গানের চর্চা আমাদের দেশে আসলে অনেক সুন্দরভাবে হচ্ছে। বিশেষ করে সুতপা সাহা বলেছেন যে তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথে যুক্ত। আমিও বহু আগে থেকে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথে যুক্ত আছি। আমি সম্পাদক মন্ডলীর সদস্য হিসাবে কাজ করেছি, সহসভাপতি হিসাবেও কাজ করেছি, এখনো কাজ করছি। এখন হয়তো দাপ্তরিক ব্যস্ততার কারণে সংগঠনের সময় দিতে পারি না। তো আপনি নিজেও যেহেতু এই সংগঠনের সাথে জড়িত আছেন, জানেন যে সারা দেশে এই সংগঠন শুদ্ধ রবীন্দ্রনাথের চর্চা এবং রবীন্দ্রনাথের চেতনাকে লালন প্রসারে কাজ করছে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও এখন সঙ্গীত বিভাগ খোলা হয়েছে, সেখানেও রবীন্দ্রনাথের গান অনেক যত্ন করে শেখানো হচ্ছে। সুতরাং আমি রবীন্দ্রনাথের গানের চর্চার ব্যাপারে আশাবাদী। আমি শুনতে পাচ্ছি না আপনার আরেকটি গান শুনবো। হ্যাঁ, আমি শুরুতেই বলেছি যে আমি বর্ষার গানের মধ্যেই আজ থাকবো। আমি এখন যে গানটি গাইবো এটি কেদারার আগে নিবদ্ধ, স্বরলিপি করেছেন দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের 61 বছর বয়সে লেখা। এটি শান্তিনিকেতনে বর্ষা মঙ্গল অনুষ্ঠানে গীত হয়েছিল। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে। সে কবির ছন্দ বাজে ঝড় বৈশালী বহু যুগে। যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, গন্ধ তারি ভেসে আসে আজি সজল সুমিরানি, ঝড়ো ঝড়ো বরিশানি বহু যুগে। সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে। সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে
এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, মৌলবিকা অনিমিখে চেয়েছিল পথের দিকে, সেই চাহনি এলো ভেসে কালো মেঘের ছায়ার শনি, ঝড়ো ঝড়ো বরিশনি বহু যুগের ওপার হতে আশার এলো, এলো আমার মনে। কোন সে কবির ছন্দ বাজে, ঝড়ো ঝড়ো বরিশনি বহু যুগে। অসাধারণ। এবার ডক্টর তরুণ কান্তি শিকদার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার ছোটবেলাটা কিভাবে কেটেছে, এত বড় রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পরেও সাংস্কৃতিকের যে সময়টা দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? ধন্যবাদ দর্শক শ্রোতা। ছোটবেলা আমি গ্রামের ছেলে। আপনারা তো মাদারীপুরের, আপনার বাড়ি মাদারীপুর? সঞ্চালকের বাড়ি কি মাদারীপুর? আচ্ছা, আমিও পদ্মাপাড়েরই মানুষ, পদ্মার ওপারের মানুষ। আমার মাগুরা বাড়ি। আমি গ্রামেই লেখাপড়া। একেবারে আমার বাড়ির সঙ্গে যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হাতে খড়ি শিক্ষার। তারপরে ওখান থেকে এসএসসি পাশ করে নড়াইল ভিক্টোরিয়া মহাবিদ্যালয়ের থেকে এইচএসসি পাশ করলাম। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই এই যে কামাল আমার বন্ধু, আমরা একই সমসাময়িক সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলে আমরা দীর্ঘ 4 বছরের জায়গায় 8 বছর কাটিয়েছি। বিশ্ববিদ্যালয়ের জীবন আমাদের 10 বছর অতিবাহিত হয়েছে, যার ফলে আমাদের জীবনের একটা বড় অংশ 4 বছর চলে গিয়েছে। আসলে সেশন জাট, রাজনৈতিক আন্দোলন সবকিছু মিলিয়ে তখন একটি খুব চরম অবস্থা ছিল। এবং তবে এই সময়টিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সাংস্কৃতিক আন্দোলনটি গড়ে উঠেছিল, আমাদের বর্তমান শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকি ভাইয়ের নেতৃত্বে, এবং যে নাট্য সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্য আন্দোলন, এবং আমরা সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তখন জায়গা পেতাম না রিহার্সেল করবার। এত সংগঠন ছিল এবং প্রত্যেককে রিহার্সেল করবার জন্য জায়গা দেওয়া যেত না। অনেক সময় আমরা মাঠে বসেও রিহার্সেল করছি, তাই না কামাল? কিন্তু এখন আমরা সেখানে তরুণের সাথে একটু যোগ করতে চাই। তরুণ বলল যে আমরা 4টি বছর অতিরিক্ত সময় কাটিয়েছি। আমি একটু দ্বিমত পোষণ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 4 বছরের জায়গায় 8 বছর থাকতে পেরেছি, সেটি আমাদের জন্য বড় অর্জন এবং সেটি আমাদের অনেক বড় প্রাপ্তি। সেটা আমাদের প্রাপ্তি, ঠিক আছে, কিন্তু আমাদের ধারাবাহিক জীবন থেকে 4টি বছরকে আমরা পিছিয়ে গিয়েছি। হ্যাঁ, তো সেখানে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাঠে যদি যাই, টিএসসির কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলোতে যাই, সেখানে কিন্তু সাংস্কৃতিক চর্চার সেই জায়গাটি আমার কাছে মনে হয় যেন খুব কমে গিয়েছে। আমি একটা সত্য ঘটনা বলি। আমি একদিন গিয়েছি টিএসসি ব্যাংকে, অফিস থেকে জাস্ট 10টার সময় গিয়েছি, যে দেখি যে অন্তত 15-20টা ছেলে মেয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে। তো ল্যাপটপে ওইখানে সম্ভবত ফ্রি জোন করা আছে, ওয়াইফাই, যার ফলে ওরা পড়াশোনা করছে অনেকেই। এবং তো আমি একটু কৌতূহলবশত এগিয়ে গেলাম, কাছাকাছি যে ল্যাপটপের পড়াশোনার অংশগুলো দেখার চেষ্টা করলাম দূর থেকে, এক নজর বক্র দৃষ্টিতে। সেখানে আমার কাছে মনে হলো না যে খুব বেশি পড়াশোনার জিনিস আছে ওখানে। অন্যান্য বিনোদনমূলক যে সমস্ত ছবি দেখা অথবা গান শোনা, এইগুলোই চলছে। এবং যারা যারা বসে আছে, প্রত্যেকের 2 জনের হাতে 2টি অ্যান্ড্রয়েড ফোন। 2টি বন্ধু, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, 2 জন পাশাপাশি বসে আছে হয়তো গায়ের সঙ্গে গা লাগিয়ে, কিন্তু তাদের চোখ দুটি স্ক্রিনে এবং হাতের নবগুলা রয়ে গেছে
এই অ্যান্ড্রয়েড ফোনের ডিজিটে, যার ফলে আমরা যে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমাদের যে পরিবেশটি সৃষ্টি হয়েছিল সেই পরিবেশটিকে এখন অবশ্য সেই অবস্থাটিও নাই, কারণ তখন ছিল স্বৈরতন্ত্রকে পরাভূত করবার জন্য একটি সামগ্রিকভাবে দেশে একটি বিএনপি, আওয়ামী লীগ সম্মিলিত 15 দলের একটি রাজনৈতিক জোট তখন কাজ করত, যার ফলে আমাদের চিন্তা ভাবনা সব ছিল একমুখী, যে কিভাবে দেশকে গণতন্ত্রের পথে আমরা নিয়ে আসব। এখন সেই জায়গা থেকে আমরা উন্নয়নের দিকে চলে এসেছি। এখন উন্নয়নের রাজনীতিতে এসে আমাদের ছেলেমেয়েরা নিজেদেরকে তৈরি করছে হয়তো অন্যভাবে। এটাই একটা মেজর পার্থক্য আমার কাছে মনে হচ্ছে, যে সাংস্কৃতিক আন্দোলনের ওই জায়গা থেকে আমরা এখন উন্নয়নের রাজনীতিতে, উন্নয়নের আন্দোলনে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আন্দোলনে আমাদের নতুন প্রজন্মকে একীভূত করতে সক্ষম হয়েছি, আমার কাছে মনে হয়। আসলে আমাদের বর্তমানের যে প্রেক্ষাপট, তাতে আসলে আমরা পরিবার থেকে পড়াশোনার প্রতি খুব বেশি নজর দেই বাচ্চাদের, কিন্তু আসলে মূলত কি আমরা সেই প্রকৃত পড়াশোনাটা পাচ্ছি? মনে হয় না। সেটা আপনার কথাতেই উঠে এসেছে যে না, আমরা আসলে আমি আমি শুধুমাত্র করে আমি ডিফার না, আমি এতটা বলতে চাচ্ছি না। আমরা প্রকৃত পড়াশোনা পাচ্ছি, এর মাঝ থেকেই একটা শ্রেণী গড়ে উঠছে। বিষয়টি হচ্ছে কে কতটুকু গ্রহণ করবে সমাজ থেকে। এর মাঝ থেকে একটি বড় শ্রেণী গড়ে উঠছে, যারা সামাজিক আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে লালন করে তারা এগিয়ে আসছে। আবার কিছু কিছু তো থাকবেই। উন্নয়ন যেখানে আছে সেই উন্নয়নের পিছনের চিত্রটাও কিন্তু ভিন্ন, কারণ আমরা জানি যে লাইট তার নিজের পিছনেকেই দেখাতে পারে না, সে সবাইকে আলো দেয় কিন্তু নিজেকে সে দেখাতে পারে না। তা সে ধরনের কিছু জায়গা, কিছু পকেট রয়ে গেছে, এটাকে স্বীকার করে নিতে হবে আমাদের। তবে ঢালাওভাবে নতুন প্রজন্মকে দোষ দিলেও হবে না, এখানে আমাদের কাজ করবার আরো অনেক জায়গা আছে আমার মনে হয়। সাংস্কৃতিক ভাবে, ঐতিহ্যগত ভাবে সবকিছু মিলিয়ে আমার নতুন প্রজন্মকে পথ দেখাবার আরো অনেক রয়েছে, সামনে এগিয়ে যাবার যে বিষয়গুলো রয়ে গেছে আমাদের। ধন্যবাদ। আমরা আবারও আপনার অনেক কথা শুনবো। এখন আরেকটি কবিতা শুনতে চাই আপনার কাছে। আমার, আচ্ছা, নেটে কি ডিস্টার্ব করছে নাকি? কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে। না, না, জি না, আপনার সাউন্ড ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে, আচ্ছা। তাহলে আমি আরেকটা কবিতা, সম্প্রতি আমরা যে মহামারীর মধ্যে আছি, প্যান্ডামিক, করোনা, সেই করোনাকে নিয়ে লেখা আমার একটি কবিতা। আমরা জানি যে সাহিত্য কিন্তু সৃষ্টি হয়, এক সমকালীন সাহিত্য নামে একটি সাহিত্য আছে, যে সাহিত্যগুলি বিশেষ বিশেষ সময় তৈরি হয়। যেমন 71-এ যে সাহিত্য তৈরি হয়েছে সেই সাহিত্য এখন আর তৈরি হবে না। 47-এর বঙ্গভঙ্গ বা 47-এর সময় আমরা যে সাহিত্য রচনা করেছি, যে গান আমরা পেয়েছি, সেই সাহিত্য কিন্তু এখন আর আসবে না। তো এই করোনাকালীন সময় একটি চমৎকার সাহিত্য কর্মী, যারা সাহিত্য কর্মী যারা কাজ করছে, তাদের একটি সুযোগ এসছে এবং তারা অনেক লেখালেখি হচ্ছে, অনেক চমৎকার চমৎকার কবিতা আসছে, গান আসছে, বিভিন্ন বিষয় আসছে। তা আমি ভালো কবি নই যদিও, তারপরেও আমার বেশ কয়েকটি কবিতা এখানে এসেছে এবং সেগুলো বিভিন্ন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি তার একটি কবিতা পাঠকদের সামনে উপস্থাপন করছি। কবিতাটির নাম আমি অচ্ছুত। আমি অচ্ছুত। ভয় নাই গো মা জননীরা, আমাদের জন্যে চিন্তা করতে হবে না। আমাদের কাজই হলো জঞ্জাল সাফ করা। করোনার মতো জঞ্জাল আমাদের ছবি নেনে। প্রত্যেক দিন তোমাদের কত শত জঞ্জাল সাফ করি, আর এই সামান্য না দেখা করোনা কি করবি কও দেই? আমরা হলাম কে অচ্ছুত সুইপার জাতি, করোনা আমাদের ছবি নেনে। জীবনভর তোমাদের টন টন ময়লা সাফ করলাম, তোমাদের ঘর দোর পায়খানা সাফ করলাম। কতদিন, কোনোদিন তো একটু জ্বর হয়নি গো মা, একটু ঘৃণা লাগেনি? হাসপাতালের কত ছেঁড়া কাডা নাড়ি ভুড়ি, তোমাদের অবৈধ কামের কত ভুরুন আমরা হাত দিয়ে সেনে সেটকে ফেলাই। ডাক্তার সাহেবরা কি সব মুখে হাতে পিন্দে ছুরি কাঁচি দিয়ে কাটতে দূর থেকে ফেলায়। আমরা
তা আল গোসলে হাত দিয়ে ধরে প্যাকের মধ্যে ফেলি। কোনদিন শুনছেন আমাদের কারো ক্যান্সার হয়েছে? আর শুনবেনই বা কেমনে? আমরা তো সবাই মরে আমরা তো সবাই মরি বাংলা খাইয়ে। ডাক্তার সাহেবের কাছে গেলেও ঘ্যান নাই, দেখতে চায় না। হয়তো ভাবেন যত তাড়াতাড়ি যায় ততই বালা, মুক্তি পাইব এই জীবনের থেকে। কি করুম কন? এই বাংলাই তো আমাকে জান। এক বোতল খাইয়া যখন কাম শুরু করি তখন কি কি যে করি নিজেই জানি নে। আপনার পায়খানাটারে মনে হয় বাসর ঘর। হাতের নখ দিয়ে ঘষা ঘষা সব ময়লা সাফ করি। দেখেন না নখগুলো কেমন ভোতা হয়ে গেছে? তাই তো কই, এই দুর্যোগে আমাকে ছাইড়া দিয়েন না মা জননীরা। আমরা যারা ছোট কাম করি, এই যে মুসি, মেথর, ডোম, সুইপার, আমরা কি কোনোদিন কাম বন্ধ করছি কন দেহি? আমরা কি কোনোদিন স্যুট বুট চাইছি? গ্যালাপস, পিপি কিচ্ছু না, শুধু কাম চাই, কাম। আপনাদের মতো শিক্ষিত মানুষেরা ছুরি, কাঁচি, কলম, আফিস বন্ধ কইরা ধর্মঘট করেন নাই। খালি নিজেকে সুবিধা লহনের জন্য, সেই জন্যই আপনাকে বৌজিরা কতবার রাস্তায় সন্তান জন্ম দিল, তাও আপনারা শিক্ষিত মানুষগুলা লজ্জা পাইলেন না। তয় জননীরা, এই দুর্দিনে আমাকে তাড়াইয়া দিয়েন না। কথা দিচ্ছি, এই কালা কুচকুচে চামড়া বেদ করি আমাদের দেহে করোনা বাসা বাঁধতে পারবে না। কি করুম কন? পোড়া পেটটার লান যত কষ্ট, এক গাদা পোলা পান কি খাও মুকন। এরপর মরদ বেটার নিয়মিত বাংলা নয়তো চোলাই চাই। আমার কামের পয়সায় চোলাই খাইয়ে আমারই পিডায়, গা গতর ব্যথা হয়ে যায়। তারপরও সূর্য উঠার আগেই রোজ হাজির হই। সাহেবের আপিস, মামনির স্কুল, কত কাম। এটা কার বাড়ি কন্দেই? আপনার না আমার? সারাটা জীবন তো এই বাড়িতেই কাম করলাম। আমার পোলাটা তো কোনোদিন ঘুম থেকে উঠা তার মার মুখ দেখেন নাই। বস্তির চালাটা কখনো সাফ করবার পাইনি। যা সাফ সুতোর সবই আপনার এই বাড়িতে। ভয় পায়েন না মা, সংসার করণের সুখ আর জাগে না। খালি দুমুটো ভাত কাপড়ের লাহান কাম করি। এই দুর্যোগে আপনার সব জঞ্জাল সাফ করে আপনার ঘর জীবাণুমুক্ত রাখুন। খালি দুটা খাওন দিয়েন মা জননী। কোনো পিপি, চশমা, গ্যালাপস কিচ্ছু লাগবি নে, শুধু দুটা খাওন দিয়েন মা জননী। আমাকে ত্যাগ কইরেন না। ধন্যবাদ। কবিতাটা আমাদের যে অচ্ছুত সুইপার জাতি, যারা আহ, এই পরিচ্ছন্নতা কর্মী, তাদেরকে উদ্দেশ্য করেই লেখা। যে আমরা নিজের সুরক্ষার জন্য অনেক চিন্তা করছি, কিন্তু এদেরকে সুরক্ষার জন্য আমাদের তেমন কোনো এখনো আমরা ব্যবস্থা করতে পারিনি, এবং তারাই কিন্তু আমাদের সুরক্ষা নিশ্চিত করছে। তারা যদি আমার ময়লাকে ছাপ না করে, তারা যদি আমাকে পরিচ্ছন্ন না রাখে, তাহলে কিন্তু আমি অসুস্থ হব। অতএব তাদের সকলের জন্য আমরা যেন একটু সদয় হই, তাদের প্রতি যেন আমরা প্রত্যেকে আমাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিই। যে কাজের মেয়েটি আজকে কাজ পাচ্ছে না, আমার বাড়িতে যে কাজ করত, তাকে যেন চলবার মতন একটু সামর্থ্য জুগিয়ে তার বেতনটা অন্তত পৌঁছে দিই। এই মানবিক দায়িত্ব বোধটি গ্রহণ করবার জন্য আমার এই কবিতাটা লেখা মূলত। ধন্যবাদ সঞ্চালক। আমাকে শুনতে পাচ্ছেন ম্যাডাম? আমার মনে হয় সঞ্চালক ম্যাডামের ক্যামেরা নেট কাজ করছে না। আমরা কথা বলতে পারি। আমরা কি সুতোবাদীর গানে চলে যাব নাকি আর একটা?
কেউ কি শুনতে পাচ্ছি আমরা? আমাকে যদি শোনা যায় তাহলে আমি আবার আরেকটা ছোট্ট কবিতা পাঠ করে ফেলতে পারি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনছি আপনাকে। আপনার আওয়াজ খুব কম আসছে, হ্যাঁ, শুনতে পাচ্ছি না। জি, আমি কিছু সময় বিচ্ছিন্ন ছিলাম। হ্যাঁ, 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 টিভির বিচ্ছিন্ন ছিল। কারণে। তুমি একটা গান করবে, আমি শেষ করেছি। ঠিক আছে? জি, আমরা দর্শকের মন্তব্যগুলি পড়ছি। আচ্ছা, রীতা দে অসাধারণ, কণা সাহা শ্রদ্ধা জানাচ্ছি অনবদ্য, আফরুজ্জাহান ঝুমুর অসাধারণ আবৃত্তি, কবিতাটাও চমৎকার, নাসির মোহাম্মদ সত্য কথা, লাভ ইউ স্যার, আয়শা সিদ্দিকা ইরানি জুলিয়া অনেক সুন্দর লাগছে, সবার জন্য শুভকামনা, জয়ন্ত মজুমদার উপভোগ করছি অসাধারণ, আয়শা সিদ্দিকা ইরানি আমার বড় আপা লিখেছেন অসাধারণ চমৎকার উপভোগ করছি, আফরুজ্জাহান ঝুমুর আবারও লিখেছেন ডক্টর তরুণ কান্তি সিকদার ধন্যবাদ স্যার, খুব ভালো লাগছে আপনার কথা ও আবৃত্তি, আফরুজ্জাহান ঝুমুর আবারও লিখেছেন জুলিয়া আপুকে সুন্দর লাগছে, ধন্যবাদ। আর আঞ্জুমান জুলিয়া একটি আইডি থেকে, আমার আসলে নিজে আইডি থেকে এই কমেন্টসটা করা হচ্ছে, আমি আমার মোবাইলটা বাসায় আমার ছোট ছেলের কাছে রেখে এসেছি, তিনি আসলে এই অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্টস করছেন, এটি আমার ছেলে জুনাইদ খানের লেখা, ছোট্ট ভালোবাসা জানিয়েছে সবার জন্য। আফরুজ্জাহান ঝুমুর লিখেছেন খুব ভালো আয়োজন, রাখি সাহা আমারও পড়ানো যাহা চায় গানটি যদি শোনানো, সুতপা সাহার কাছে শুনতে চেয়েছেন গানটি, আমারও পড়ানো যাহা চায়। আমরা এবার সুতপা সাহার গানটি শুনবো। আমি এবার রবীন্দ্রনাথের একটি প্রেম পর্যায়ের গান করছি। গানটি ঝাপতালে নিবদ্ধ, স্বরলিপিকার কাঙালি চরণ সেন। জীবনে তোমারে জীবনে
দারুণ হয়েছে। আমরা আবারও কামাল আহমেদের সাথে কথা বলতে চাচ্ছি, জানতে চাচ্ছি, আমরা জেনেছি আপনি বিসিএস ক্যাডার হয়ে ভালো একটি পদে কোনো প্রশাসনিক অবস্থায় থাকতে পারতেন, কিন্তু সাংস্কৃতিককে ভালোবেসে আপনি এখানেই রয়ে গিয়েছেন এবং তাকেই আঁকড়ে ধরে আছেন। এই গল্পটি আসলে আমরা শুনতে চাই, এত ভালোবাসার গল্প কি, এবং এরপর আরেকটি গান শুনবো। কামাল হোসেন বিসিএস ক্যাডার অফিসার এবং বর্তমানে সরকারের অনেক উচ্চ পদে কর্মরত আছেন। উনি সাংস্কৃতিক জগতের ধারাটাকে ধরে রাখছেন। হ্যাঁ, বাট আমি বলতে চেয়েছি সে আরো অন্য কোনো পদে হয়তো থাকতে পারতো, কিন্তু সাংস্কৃতিককে ভালোবেসে সে এখানেই বেতারে রয়েছেন, আমরা জানি। সেই গল্পটি শুনতে চাচ্ছি। হ্যালো, আমি কিন্তু শুনতে পাইনি আগের কথা। হ্যাঁ, কামাল আহমেদের নেটটি হয়তো সমস্যা আছে, হচ্ছে এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছে, এখন শুনতে পাচ্ছে। প্রশ্নটা করেন কামালকে আবার। আমাকে শোনা যায়? জি, আমি জানতে চেয়েছিলাম। শোনা যায়? জি, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন। আমি জানতে চেয়েছিলাম যে বিসিএস এর পরে তো আপনি প্রশাসনের অন্য কোনো ভালো একটি পদে থাকতে পারতেন, কিন্তু এই যে সাংস্কৃতিককে ভালোবেসে এখানেই আঁকড়ে রয়েছেন, এই ভালোবাসাটার কথা জানতে চেয়েছিলাম। আসলে মানে পরিষ্কার আমি শুনতে পাচ্ছি না, তারপরে আমি যতটুকু বুঝতে পারছি আসলে ভালো মন্দ এটা আপেক্ষিক ব্যাপার, এক একজনের ভালো লাগে এক এক জায়গায়। আমার যেহেতু মানে চিন্তা চেতনা এবং মননে বাঙালির সংস্কৃতি, এবং আমি একজন সঙ্গীত প্রেমী মানুষ, সুতরাং আমার সিভিল সার্ভিসে পছন্দের ক্রমে ইনফরমেশনই আমি 1 নম্বর পছন্দ দিয়েছিলাম। আমার যে নেশা এবং পেশা, এটার সম্মিলন আমি সবসময়ই চেয়েছি, সেই হিসাবেই আমি যে কাজ করছি আমার এটাই ভালো লাগার জায়গা, কারণ আমার নেশা এবং পেশায় এক হয়েছে আমি, এবং আমার সর্বোচ্চ ভালো লাগাটা দিয়ে আমি আমার কাজটা করতে পারছি। জি, এবার আরেকটি গান শুনবো আপনার কাছ থেকে। ঠিক আছে, আমি বলেছি যে বর্ষার গানে থাকবো। এবারের গানটি মিশ্র কেদারের আগে নিবদ্ধ, স্বরলিপিকা দীনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের 61 বছর বয়সে লেখা। গানটি অপেক্ষাকৃত কম গীত এবং শ্রুত, একই গভীর বাণী। একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে একই সেই বাণীর পরশ লাগে নবীন প্রাণের বাণী জাগে,
সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে, হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে। কি সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে, প্রাণের প্রাণের ডাক দিয়েছিল সুদূর আধার আদিকালে, কবে প্রথম সুরে তালে তার বাঁশির ধ্বনি খানি আজ আছাড় দিল আনি, তার বাঁশির ধ্বনি খানি আজ আছাড় দিল আনি, সেই অগোচরের তরে আমার হৃদয় নিল হরে। কি গভীর বাণী, কি গভীর বইল ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। কি অসাধারণ পরিবেশনা, মুগ্ধ হচ্ছি। আমার বিশ্বাস আমাদের সাথে যারা দর্শক আছেন তারাও অনেক মুগ্ধ হচ্ছে। ডক্টর তরুণ শিকদারের কাছে জানতে চাচ্ছি, আর সাংস্কৃতিক চর্চার পাশাপাশি আপনার সাহিত্যে পদচারণা রয়েছে, ইতিমধ্যে আপনার 7টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, সেই সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। আমি আসলে একটি ব্যস্ততম সময় পার করি, কারণ আমার চাকরির টি আমাকে সবসময় বিব্রত রাখে। মাঠ পর্যায়ে যখন ছিলাম তখন একটা কথা আছে যে আমরা অনেকের ছেলেকে ওই হাত দিয়ে মেপে দেখাই যে কতটুকু হয়েছে। আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তেমন হয়েছে, কারণ আমার যখন সিলেটে আমার পোস্টিং তখন আমার ছেলেটির জন্ম হয়। তো ওকে সকাল 7টায় বেডে ঘুমিয়ে দেখে যেতাম, আর রাত 10টায় বাসায় ফিরতাম। সারাদিন কাজের মধ্যে থাকতে হতো, যার ফলে তখন আমার কাছে মনে হতো কেউ যদি বলে যে তোর ছেলে কত বড় হলো, তখন হাত মেপে বলতে হতো যে এতটুকু। তো এই কাজের মধ্যেও চেষ্টা করেছি নিজের সাহিত্যের অঙ্গনটিকে ধরে রাখবার জন্য। আমি সাধারণত লিখতে বসি রাত 10টার পরে, কারণ এখন বাচ্চারা বড় হয়েছে, এতদিন ওরা ছোট ছিল, যার জন্য তাদের সময় দিতে হতো, অফিসকে সময় দিতে হতো। আবার আমি একটি মানে সামাজিক অনেক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে হয়, অফিসিয়াল কাজ প্লাস আমি ব্যক্তিগতভাবেও একটু ক্লাব মাইন্ডেড মানুষ, যার জন্য সেখানেও আমাকে অনেক সময় দিতে হয়। মাঠ পর্যায়ে যেখানে যখন কাজ করেছি চেষ্টা করেছি সব শ্রেণী পেশার মানুষকে এক করে একটি সমন্বয় তৈরি করবার জন্য, যার ফলে আমার সেখানেও কিছু সময় ব্যয় করতে হয়েছে। এর ফলে আমাকে লেখালেখির কাজটি সাধারণত আমার অধিক রাতেই হয়, ওই 10টা 11টা থেকে শুরু করে 2টা 3টা পর্যন্ত আমাকে কলম ধরে বসে থাকি। সবসময় যে পারি তা না, যখন সুযোগ পাই তখনই চেষ্টা করি। আবার চলতি পথেও অনেক কাজ করতে হয়, যেমন এখন ঢাকা শহরে ঢাকাতে এসছি, আগে বাইরে ছিলাম, এখন ঢাকাতে যানজট একটি বড় সমস্যা। সেখানে যানজটের মধ্যে বসেও আমাদের কবিতা লেখা বা কোনো উপন্যাস, আমার উপন্যাসটির প্রায় 2/3 অংশ আমি যানজটের মধ্যে বসেই লিখেছি ঢাকার শহরে। অতএব সময়টি মনে হয়েছে যেন কাজে লাগিয়ে ফেলি। তো এভাবেই আসলে সাহিত্য চর্চা বা সাংস্কৃতিক চর্চার জন্য সময় তৈরি করার প্রয়োজন হয় না, এমনিতেই সময় আছে, আমাদের অফুরন্ত সময় থাকে, সেই সময়গুলোকে ধরে একটু কাজে লাগাতে পারলেই হয়। তা আমরা সবসময় দোষ দেই যে আমি খুব বেশি ব্যস্ত, যার জন্য আমি এই কাজটি করতে পারছি না। এটি আমি বলবো যে এটি ঠিক নয়। আমাদের অনেক সময় আছে, সেই সময়টিকে একটু ধরে
ব্যয় করতে পারলেই আমার নতুন প্রজন্ম এবং আমরা যারা আছি সকলে মিলে একটি সুন্দর সমাজ গড়ার জন্য কাজে এগিয়ে আসতে পারি। এটা আমার কাছে মনে হয়। অতএব সাহিত্য চর্চার জন্য আলাদা সময়ের প্রয়োজন নাই। আমি তো আমার এই ব্যক্তিগত জীবনের মধ্যেই হয়তো আমি আমার পরিবারের অনেক সময় নিয়ে নিচ্ছি তাদের কাছ থেকে, যে সময়টি তাদের পাওয়ার কথা ছিল সেই সময়টি হয়তো আমরা এখন আমি নিজের এই সাহিত্যের মধ্যে দিয়েছি, যার জন্য তাদের কাছে সবসময় ক্ষমা চাই। প্রতিটা লেখায় তাদেরকে উৎসর্গ করি। এবং আমার বাবা একজন শিক্ষক ছিলেন, সেই শিক্ষা পরিবেশের মধ্যেই আমাদের জীবন যাত্রা, এবং অত্যন্ত সীমিত পর্যায়ে পরিশীলিতভাবে স্বল্প আয়ে কিভাবে একটি সুস্থ জীবন যাপন করা যায় সেই শিক্ষাই আমরা আমার বাবার কাছ থেকে পেয়েছি, আমার পরিবারের কাছ থেকে পেয়েছি। যার ফলে কখনো উচ্চ আশা নিয়ে ঘুরি নাই, যতটুকু পেয়েছি সেটুকুই সন্তুষ্ট থাকবার চেষ্টা করেছি আমার মনে হয়। অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান অনেক সুন্দর সুন্দর বক্তব্য শুনলাম। আসলে কাজের প্রতি ভালোবাসা থেকেই আসলে কাজটি আমরা সঠিকভাবে করতে পারি, সেটি প্রমাণই আপনি করেছেন। আমরা এবার সুতপা সাহার আরেকটি গান শুনবো। এবার আমি বর্ষায় যাই, একটি বর্ষার গান করছি।
দারুণ সুতপা সাহা, আপনার গানটি আসলে আরো বেশি প্রাণবন্ত হতো যদি নেট সমস্যা না হতো। যান্ত্রিক ত্রুটির উপর আসলে আমাদের কারো হাত নেই। আমাদের সাথে অনেকক্ষণ অনেক দর্শক বিভিন্ন মন্তব্য করছে, আমরা আবারও কিছু মন্তব্য পড়ে আসি। আফরুজাহান ঝুমুর, চমৎকার গায়কী, সুতপা দি শুভেচ্ছা জানবেন। রীতা দে, সুতপা দুটো গানই খুব ভালো লাগলো। নাবিনা লতিফ, সুতপা খুব ভালো গাইছো। আঞ্জুমান জুলিয়া মানে আমার ছেলে জুনাইদ খান, বাহ দারুণ হয়েছে। আলবার্ট অনিমেষ, অসংখ্য ধন্যবাদ সুতপাকে অনবদ্য। আয়শা সিদ্দিকা ইরানি, তরুণ শিকদার, কামাল আহমেদ, সুতপা সাহা, আপনাদের মাদারীপুরের পক্ষ থেকে শুভকামনা। আলিফা জেসমিন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আঞ্জুমান জুলিয়ার উপস্থাপনা অসাধারণ হচ্ছে, সাথে 3টি ইমোজি। কুমার লাবলু, আহা, অসাধারণ উপস্থাপনা, অসাধারণ সঞ্চালনা। সীমা সাহা, বা চমৎকার আয়োজন। সীমা সাহা আবারও লিখেছেন, আমন্ত্রিত অতিথিদের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আফরুজাহান ঝুমুর লিখেছেন, অসাধারণ, খুব ভালো লাগলো। এবি রহিম সান্টু, ধন্যবাদ সকলকে। আলিফা জেসমিন আবারও লিখেছেন, আবৃত্তি, গান ও গল্পে সাংস্কৃতিক আড্ডায় দারুণভাবে জমে উঠেছে, এক কথায় অসাধারণ মুহূর্ত। দর্শক আপনাদের কাছেও আমরা ঋণী, আপনারাও আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করেছেন। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। অরুণ সিং, নেটে খুব ডিস্টার্ব। হ্যাঁ, নেটে একটু ডিস্টার্ব হচ্ছে। অনন্যা সাহা, মন ভালো হয়ে গেল দিদি তোমার গান শুনে। এবার আবারও একটু আবৃত্তি শুনতে চাই ডক্টর তরুণ কান্তি শিকদারের কাছে। আরো আবৃত্তি? আমার কবিতাই পড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার বই থেকে আবৃত্তি হোক, আপনার কোন কথা হোক। বইয়ের নামগুলিও যদি একটু বলতেন, আপনার বইয়ের নামগুলি, অনেকে যদি কিনতে ইচ্ছুক বা আমার বই অধিকাংশ আমার এই বছরে এসছে, এটা মায়াবী চোখ কাব্যগ্রন্থ, এটা অনার্য পাবলিকেশন থেকে। গত বছর এসেছিল অতসী নির্বাক চেয়ে রয়, অতসী নির্বাক চেয়ে রায় একটি কবিতার নাম, এটি অনার্য পাবলিকেশন, গত আগের 21-এর মেলায় এসেছিল। এটা বেশ কিছুদিন আগের সাগর তীরে একটি ভ্রমণ কাহিনী ভিত্তিক, বাংলাদেশের ভিতরে আমি বিভিন্ন জায়গায় যখন যাই, বিভিন্ন জেলা সফর করি, আসার পরে ওই জেলা সফরের উপরে আমি একটি নিবন্ধ লিখবার চেষ্টা করি এবং সেইগুলিকে গ্রন্থিত করে আমি বই বের করি। দেশে বিদেশে যখন যাই সেটার উপরে আমি এই কাজগুলি করি। আমার একটি উপন্যাস জীবন স্রোতে জিতু, এটি নেত্রকোনায় যখন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছিলাম সেই সময়কার কাহিনী নিয়ে, একজন জেলের জীবন যাত্রা, একটা সাধারণ মানুষের জীবনকে নিয়ে লেখা জীবন স্রোতে জিতু উপন্যাস। এটি বাজারে এখন আর নাই, যা হয়েছিল সব শেষ হয়ে গেছে। চিন্তা করছি আবার আগামী 21-এর আগে হয়তো কিছু বের করব। আমার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কায়াহীন অনুভবে, এটি প্রথম কাব্যগ্রন্থ। এটি কবি প্রকাশনী বের করেছিল খুলনা থেকে, কবি প্রকাশনী ঢাকার, কিন্তু বেরিয়েছিল খুলনায় আমি যখন ছিলাম তখন। এবং আমার প্রথম ভ্রমণ বিষয়ক গ্রন্থ
ভ্রমণ বিলাস। এটি অস্ট্রেলিয়া, বিশেষ করে অস্ট্রেলিয়া একটি ভ্রমণ কাহিনীর উপরে বেস্ট করে লেখা। আমার গত বছরে আরেকটি বই এসছে, চলতে পথে ফিরে দেখা। এটি হচ্ছে চলতে পথে ফিরে দেখা। আমি আমার ছোট ভাই বোন যারা আছে এখানে তাদেরকে অনুরোধ করব, এটি আর কিছুই না, এটি হচ্ছে আমি যখন যেখানে গিয়েছি সেই জায়গার ছোট ছোট নোটগুলো লিখে রেখেছি। সেই নোটগুলোকে আমি এসে আমার ভ্রমণের কাহিনীগুলাকে বর্ণিত করবার চেষ্টা করেছি, এবং আমি সেখানে তাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি যে এখান থেকে আমার শিক্ষণীয় বিষয়টি কি। আমি যদি এক জায়গায় আমরা ভ্রমণে যাব, আজকে আমি যদি কক্সবাজার যাই, কক্সবাজার সম্পর্কে যদি আমার একটি ধারণা থাকে, তাহলে আমি যতটুকু উপভোগ করতে পারবো, আমার যদি কক্সবাজার সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমি সেটা উপভোগ করতে পারবো না। এবং ছোট ছোট বিষয়, আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার দর্শকদের জন্য। আমি কক্সবাজার গিয়েছি, কক্সবাজারে হোটেল সিগালের যে ইয়ের কি বলে ওটাকে, সুইমিং, আমরা আমরা এসে যে সুইমিং পুলে সকালে শীতের দিনে সুইমিং পুলে আমি স্নান করছি। এই সময় ওই সুইমিং পুলের উপরে একটি স্লিপার আছে, ছোট্ট একটা স্লিপার, যে স্লিপার থেকে ছোট বাচ্চারা এসে স্লিপ করে সুইমিং পুলের ভিতর পড়ে। আমি সুইমিং পুল ওই স্লিপারের লাস্ট এন্ড থেকে 10-12 হাত দূরে আমি দাঁড়িয়ে আছি, বুক জলে। হঠাৎ করে একটা ছেলে, ছোট্ট একটা শিশু ওর উপরে বসে আছে, বসে থেকে ওর হাত ছুটে গেছে বা ও ছেড়ে দিয়েছে, এসে ঝুপ করে জলের ভিতরে পড়ে গেল। এখন এই শিশুটিকে, তার থেকে আমার থেকে কাছাকাছি শিশুটির এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। আমি ভেবেছি বোধহয় ওর মাও হবে, এবং ও এসে মার কাছে ঝাঁপ দিয়ে পড়েছে। কিন্তু আমি ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে আছি, ভদ্রমহিলা নড়ছেন না। আমি এই 10-12 হাত যেতেও তো আমার একটা সময় লাগবে। আমি খুব দ্রুততার সঙ্গে পানিকে ওভারকাম করে যে শিশুটিকে, একবারে মাটিতে পড়ে গেছে সে, এই 3-4 হাত পানির নিচে, তাকে এইভাবে ঝাপটে তুলে ধরেছি। তুলে ধরার পরে আমি ওই মহিলাকে একটা ধমক দিয়ে বলছি, কি আপনার বাচ্চা না? হ্যাঁ, তাহলে না। আরে অদ্ভুত, এতটুকু একটা শিশুকে এখানে রেখে একজন মহিলা, তার মা বাবা কেউ নাই। তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে উপরে উঠলাম, উপরে উঠে খুঁজতে খুঁজতে দেখি মাকে খুঁজছি, মা দাঁড়িয়ে আছেন অন্য পাশে, তার বড় মেয়েটাকে নিয়ে সে ছোট একটা গরম পানির টাবে সে গোসল করছে, সেইটাতে দাঁড়িয়ে আছেন। মা একজন গভর্নমেন্ট কলেজের লেকচারার। আমি বললাম যে আপনার শিশুকে যদি আমার চোখে না পড়তো, আর 1 মিনিটের মধ্যে আপনার শিশুটি এই পৃথিবী থেকে বিদায় নিত। এই যে বিপজ্জনক জায়গাগুলো, এই জায়গাগুলো আমি আমার ভ্রমণ কাহিনীর ভিতরে লিপিবদ্ধ করার চেষ্টা করি। একইভাবে আমি আরেকটি এই ধরনের আমি আরেকটি শিশুকে বাঁচিয়েছিলাম, যেভাবে এইগুলো আমি দিই, কারণ এগুলো যদি পড়ে তাহলে আমরা যারা ছোট বাচ্চা নিয়ে যাই, বা আমার এই পথের যে দুর্ভোগগুলা, সেই দুর্ভোগগুলাকে আমরা মাথায় রেখে কিন্তু আমার ভ্রমণটাকে আরো আনন্দদায়ক করতে পারি। এটি হচ্ছে আমার, এই জন্য আমি বলবো যারা নতুন প্রজন্মের, তারা যদি নতুন পুরাতন সবাই আমরা যদি ওই ছোট নোটগুলা লিখে রাখি, তাহলে সেটাকে সাহিত্যের রূপ দেওয়া খুব একটা কঠিন কাজ নয় কিন্তু আসবার জন্য। তা আমাকে আরেকটা কবিতা বলতে বলছেন, সম্প্রতিকালে লেখা, একেবারেই 11 জুলাই কবিতাটি লেখা, ছোট্ট একটি কবিতা। আমরা সম্প্রতি সেলফি নিয়ে খুব একটা বিব্রতকর অবস্থায় আছি, তাই না? সেলফি তোলা নিয়ে সবাই সেলফি তোলার জন্য আমরা যে যেখানে যাই হুমড়ি খেয়ে পড়ে। বিশেষ করে আমাদের জন্য, কামালের জন্য আরো সমস্যা, সে তো শিল্পী, গেলে তাকে ধরে ছবি তোলার জন্য অনেকেই ধরে। তা আমি সেই সেলফিকে বয়কট করার জন্য বলছি। তার একটি ছোট্ট কবিতা, সেলফি তুলি যখন যা পাই তা নিয়েই সেলফি তুলি, জড় বা জীব যখন যা পাই তাকে নিয়েই সেলফি তুলি, মনে এখন দ্বন্দ্ব জাগে, সেলফি তুলি যাকে নিয়ে সে কি নকল নাকি খাঁটি, ভবিষ্যতে সেলফি তোলা হবে না তো মাটি, যত্রতত্র সেলফি তোলার স্রোতের মাঝে পড়ে অবাক হয়ে তাকিয়ে ভাবি কার সাথে যাই চলে, চারদিকে সব বহুরূপী সোহাগ ভরে বলে সেলফি নিয়ে ধন্য মোরা তোমার সাথে চলে, একসাথে তো খেলাম সবাই মন্ডা মিঠাই কোরমা পোলাও, সেলফি যদি না রাখি ভাই হবে পণ্ডশ্রম সবই বৃথাই, সেলফি গুলো কখন যে ভাই হয় বুমেরাং,
এসব ভেবে রাতের বেলা ঘুম যে হারাম। এরপরও সেলফি তুলি রোজ অবিরাম। চোখটি যাদের থাকার কথা সকল সময় খোলা, তারাই যে চোখ বুজে থাকে দিয়ে মনে তালা। কিসের নেশায় চোখটি তারা করে রাখে বন্ধ, যাকে তাকে চোখের পাতায় করে না কোনো সন্দেহ। সাজায় তারে মহাজ্ঞানী, ডাকে মিষ্ট স্বরে, একটু আটটু সুযোগ পেলে তোয়াজ করে ফেরে। লিখতে এখন বড্ড যে ভয়, কাকে নিয়ে লিখব। আজকে যাকে দেখছি চোখে, সে কি আসল না ভণ্ড। এমন খ্যাতনামা কারো সাথে সেলফি তুলে ফেলে ভয়ে থাকি কখন আবার পুলিশ পিছে ঘোরে। তাই তো এবার পণ করেছি সেলফি তোলা নট, যেভাবেই হোক সেলফি তোলা করবো যে বয়কট। ধন্যবাদ। অসাধারণ। ডক্টর তরুণকান্তি শিকদার, আপনি কি আরেকটি কথা বলতে চাচ্ছি? আমাদের মাদারীপুর জেলাতে আমরা বছরের শেষে একটি বই মেলার আয়োজন করি। সেখানে অবশ্যই আপনার এই বইগুলি আমরা সংগ্রহ করব এবং এই ব্যাপারে আপনার সাথে আমরা যোগাযোগ রাখবো। এবং আপনি যদি নিজে এখানে এসে সময় দেন, আমাদের আরো বেশি ভালো লাগবে মাদারীপুরের মাটিতে আপনার পা পড়লে। মাদারীপুরে আমি একবার গিয়েছি। জি, মাদারীপুরে আমি একবার গিয়েছি মাত্র, বেশি যাওয়া হয়নি। আমি যখন বরিশালে চাকরি করতাম তখন মাদারীপুরের উপর দিয়ে যেতাম, আপনাদের বাড়ির উপর দিয়ে। আর তাছাড়া একবার গিয়েছি মাদারীপুর সার্কিট হাউসে, এটাই। তাছাড়া মাদারীপুর যায় না। তবে সুযোগ হলে অবশ্যই যাব। বইমেলায় যাই, বিভিন্ন জায়গায় বইমেলাতে যাওয়ার সুযোগ আছে এবং চেষ্টা করি যাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের প্রাণ কেন্দ্র সার্কিট হাউসের পাশে কিন্তু লেক, দেখতে সবাই অনেকেই আসে। একবার রেজিস্টার্ড গ্রাজুয়েটের ভোট দিতে গিয়েছিলাম মাদারীপুরে। আমাদের খুলনায় ছিলাম তখন, আমি খুলনাতে ভোট দিতে পারিনি, ওই দিন ঢাকায় ছিলাম। পরে মাদারীপুরে যেদিন ভোট হয় ওই দিনে মাদারীপুরে যে ভোট দিতে গিয়েছিলাম। রেজিস্টার্ড গ্রাজুয়েট, ঢাকা ইউনিভার্সিটির। এবার কামাল আহমেদের কাছে আরেকটি গান শুনবো, কিন্তু তার আগে একটি কথা জানতে চাচ্ছি। আমরা জানি ইতিমধ্যে আপনার 17টি অ্যালবাম বের হয়েছে, এই সম্বন্ধে যদি একটু আমাদের বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আমার কমফোর্ট জোন রবীন্দ্রনাথের গান। 17টি অ্যালবামের মধ্যে 10টি রবীন্দ্রনাথের গানের, আর বাকি আমি কিছু নিরীক্ষাধর্মী কাজ করেছি। যেমন বঙ্গবন্ধুকে নিয়ে আমার একটি কাজ আছে, এটি প্রথম প্রকাশিত হয় 2016 সালে ভারতের রাগা মিউজিক থেকে, মহাকাব্যের কবি। সেই অ্যালবামটি এবার জন্মশতবার্ষিকীতেই বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে 17ই মার্চ। এছাড়া 3 কবির গান নিয়ে আমার কাজ আছে, গানের ভেলা। আমার মৌলিক গানের অ্যালবাম আছে অধরা, আছে দ্বৈত কণ্ঠে গানের অ্যালবাম নীল সমুদ্র। 21-এর গান নিয়ে অ্যালবাম করেছি, 21-এর স্বরলিপি। সব মিলে আমার 17টি অ্যালবামের কাজ করেছি দীর্ঘ সময় ধরে। আমি নিয়মিতভাবে এই কাজগুলো করে যাচ্ছি। এখন আমি দেশের গান নিয়ে একটি অ্যালবামের কাজ করছি। আপনার শেষ পরিবেশনা একটি গান শুনবো। শেষ গান না? জি। রবীন্দ্রনাথের একেবারে পরিণত বয়সে, 74 বছর বয়সে শান্তিনিকেতনে বসে লেখা পঞ্চম রাগে নিবদ্ধ, শৈলজা রঞ্জন মজুমদারের স্বরলিপি করা শ্রাবণের গান। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে, স্মৃতি বেদনার মালা একলা গাথি, আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে,
স্মৃতি বেদনার মালা একই দাগতি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে। আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি, আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি, মনে হয় বুঝে আসিছে সে মোর দুঃখ রজনীর সাথী, আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে। আসিছে সে ধারা জলে সুর লাগায়ে, নিপবনে পুলক জাগায়ে। আসিছে সে ধারা জলে সুর লাগায়ে, নিপবনে পুলক জাগায়ে। যদিও বা নাহি আসে তবু বৃথায় আশা সে, যদিও বা নাহি আসে তবু বৃথায় আশা সে। তুলি পারে রাখিব রে মিলন আসন খালি পাতি, আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে। স্মৃতি বেদনার মালা একই লাগাতি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে। কামাল আহমেদ, আপনার সাউন্ডটি অনেক ক্লিয়ার এসেছে, এই কারণে আমরা আরেকটি গান আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, শেষ শেষ একটি গান। ঠিক আছে। মল্লার আগে নিবদ্ধ, শিলাইদহে বসে লেখা। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধুকে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম। আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম। দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার, পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাই পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। বাহিরে কিছু দেখিতে নাই পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পারে, গহন কোন
মনের ধারে সুদূর কোন নদীর পারে গহন কোন মনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। খুবই ভালো লেগেছে। আসলে নেট সমস্যার কারণে আমরা অনুষ্ঠানটি আরো কতক্ষণ চালাতে পারতাম, কিন্তু নেট সমস্যার কারণে আমরা শেষ করছি। সবকিছুর তো একটি শেষ আছে। আমরা সুতপা সাহার কাছ থেকে শেষ গানটি শুনে বিদায় নিব। তার আগে আমি আজকে যারা অতিথি ছিলেন তাদের আবারও তাদের কথা বলছি এবং আমি বিদায় নিয়ে সুতপাদির গানের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের সাথে এতক্ষণ ছিলেন ডক্টর তরুণ কান্তি শিকদার, কবি, উপন্যাসিক ও গবেষক, অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছিলেন কামাল আহমেদ, সঙ্গীত শিল্পী, পরিচালক, অনুষ্ঠান বাংলাদেশ বেতার। আরো ছিলেন সুতপা সাহা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক, ছায়ানট। আগামীকাল আবার কোনো নতুন অতিথিকে নিয়ে বিশ্লেষণ হাজির হবে আপনাদের কাছে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আঞ্জুমান জুলিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্লেষণের সঙ্গে থাকবেন। শুভরাত্রি। আমরা এবার সুতপা সাহার গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। নেট যদি সমস্যা না হয়, সুতপা সাহার কাছ থেকে পরপর দুটি গান আমরা শুনবো। সুতপা সাহা। আরেকটি গান শুনতে চাচ্ছি। সুতপা সাহার কাছে আরেকটি গান, শেষ একটি গান শুনতে চাচ্ছি।